নাজনীনের চোয়াল শক্ত হয়ে এলো। দুই পুরুষের চোখে দৃঢ়তায় যেন চারপাশটা থমকে আছে। দুজনের পলক স্থির, বুক টান টান। নাজনীনের রাগে চোয়াল দ্বিগুণ শক্ত হয়েছে। সে দাঁতে দাঁত পিষে শুধোই, তুই যদি সুন্দর মতো সংসার করতে চাস তাহলে আমি একটা কথাও বলবো না, কিন্তু যদি তুই ওর জীবন নিয়ে খেলতে চাস অর্ণ, বিশ্বাস কর আমি তখন ভাই আত্মই রক্ত কিছু দেখব না, সোজা তোর গলা টান দিয়ে ছিড়বো। অন্য ঠোঁট বেঁকে এলো, হালকা কালচে ঠোঁট নাড়িয়ে জবাবে বলল, আর যে আমার বউকে নিয়ে বেশি মাতামাতি করবে ওর অস্তিত্বই মুছে ফেলবো। মানছিস তাহলে বউ হিসেবে? সেটা আমার ব্যাপার। অর্ণ পাশ কেটে চলে যেতে চাইলে নাজনীন বলে উঠল, সেদিন মাঝরাতে ওই জঙ্গলে কি করছিলি তুই আর ওই বাড়িতে? অনেক ঠোঁটে ভাঁজ পড়ল, চোখে হালকা বিদ্রুপ খেলে গেল। শান্ত অথচ ধারালো স্বরে বলল, চোখ মেলানো আর হাত বাড়ানো এক কথা নয় নাসেন ভাই। তারা চোখ দেয়নি, হাত বাড়িয়েছিল। নজর তো তুমিও দিয়েছো, তাই বলে তোমার চোখ কি আমি উপড়ে ফেলেছি? আমি এতটাও পাষাণ নই যে চোখ দিলেই কলিজা ছিঁড়ে ফেলবো। হনহন করে প্রস্থান করলো অর্ণ। নাজনীন পেছনে এক শক্ত পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার আর বুঝতে বাকি নেই অর্ণ তাকে চোখে আঙুল দিয়ে ঠিক কি বুঝিয়ে গেল। বাড়ির আঙিনায় হলুদের ব্যবস্থা করা হয়েছে। বাড়ির একপাশে রঙিন কাপড় দিয়ে চারপাশ ঢাকা হয়েছে। হলুদ এখনো শুরু হয়নি। কায়নাতরা বইয়ের ঘরে বসে আছে। হাসানের হবু বইয়ের নাম ফারিয়া, এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। মধ্যবিত্ত পরিবার। কায়নাত তার পাশেই বসে আছে। চৌধুরী বাড়ি থেকে বইয়ের জন্য হলুদের শাড়ি পাঠানো হয়েছিল, সেটাই পরে বসে আছে সে। আরেকটা গোসলের পর পরানো হবে। বইয়ের ছোট বোন বিপাশা, সে ফারিয়ার পাশে বসে নিষাদের সাথে কথা বলছে। মেয়েটা চঞ্চল স্বভাবের। মেয়েটা কায়নাতকে বলল, তুমি দুলা ভাইয়ের কি হও? কায়নাত চুপচাপ বসেছিল সবার মাঝে। হঠাৎ এহেন প্রশ্নে নড়চড়ে বসে ধীর কণ্ঠে বলল, হাসান ভাই আমার বড় ভাসুর। মেয়েটা আশ্চর্য হয়ে বলল, ওনার ছোট ভাই বিয়েও করে ফেলেছেন? না, আমি ওনার মেজো চাচার বড় ছেলের বউ। কথাটা বলেই যেন মুখে রক্ত জমাট বাঁধল। লজ্জায় দৃষ্টি নত করলো। বিপাশা ভ্রু কুঁচকে বলল, ও আচ্ছা, আমি ভাবলাম দুলা ভাইয়ের আপন ভাই। পাশে অনেকেই বসেছিলেন। ঘরে জানালা খোলা থাকায় বাহিরে উঠোনে সব দেখা যাচ্ছিল। বেহিরুজ বেগম এবং বড়রা সবাই ঘরের বাহিরে। মেয়ের বাড়ির কিছু বয়স্ক আত্মীয় ফারিয়ার ঘরে ছিলেন। একজন বয়স্ক মহিলা বললেন, কায়নাত বিব্রত হচ্ছে এবার, তবুও বলল, 17। কায়নাত জানালার বাহিরে হাত উঁচিয়ে গেট বরাবর তাক করে বলল, এসেছেন? ওই যে গেটের সামনে ফোনে যে কথা বলছে উনি। অনেকেই ঘাড় ঘুরিয়ে জানালার বাহিরে তাকালো। অর্ণ বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ফোনে কার সাথে যেন কথা বলছে। কায়নাত ঠোঁট কামড়ে সেদিকে তাকিয়ে আবার দৃষ্টি সরিয়ে ফেল। সেই মহিলা মুচকি হেসে বলেন, কথাটা শুনে কায়নাতের গাল লাল হয়ে উঠল। বুকের ভেতর ধুকপুক ধ্বনি যেন বাহিরে ছড়িয়ে পড়বে পড়বে ভাব। জানালার ফাঁক দিয়ে হাওয়ায় দুলছে শাড়ির আঁচল। তবুও তার চোখে কেবল গেটের সামনে দাঁড়ানো অর্ণের অবয়ব। অর্ণের কণ্ঠস্বর শোনা যাচ্ছিল না, তবে ঠোঁটের নড়াচড়া আর ভঙ্গিমা দেখে বোঝা যাচ্ছিল কথাটা গুরুত্বপূর্ণ। কার সাথে কি নিয়ে কথা বলছে কেউ জানে না, কিন্তু তার গম্ভীর মুখাবয়ব চারপাশে এক ধরনের চাপা অস্বস্তি ছড়িয়ে দিচ্ছিল। বিপাশা আবার খোঁচা দিয়ে বলল, ভাবি, তোমার জামাইতে একদম হিরোর মতো, একদম দমদার দেখাচ্ছে। কায়নাত থমকে গেল, তারপর কেবল নিচু স্বরে বলল, হুম। সেদিকেই চোখ গেল পাশের বয়স্ক মহিলার। তিনি মুচকি হেসে বললেন। ঘরের ভেতর হালকা হাসির শব্দ উঠল। কায়নাত চুপচাপ বসে রইল, ঠোঁট কামড়ে নিল আরো একবার। তার বুকের ভেতর কেমন একটা টান ধরল। মনে হলো যেন সবাই তাকে আর সেই গেটের সামনে দাঁড়ানো মানুষটিকে নিয়ে হিসেব করছে। ঠিক তখনই বাহিরে উঠোন থেকে গলার স্বর এলো, হলুদ শুরু করো। চারপাশে একসাথে হইচই পড়ে গেল। হলুদ মাখার প্রস্তুতি শুরু হলো। রঙিন কাপড়ের আড়াল সরিয়ে উঠোনে আলোড়ন উঠল। ফারিহাকে ডাকা হলো।
কায়নাতের দৃষ্টি আবার অজান্তেই জানালার ফাঁক পেরিয়ে গেটের সামনে চলে গেল। অর্ণ তখনও দাঁড়িয়ে, ফোন কানে, মুখটা আরো বেশি গম্ভীর। এক মুহূর্তের জন্য তার চোখ জানালার ভেতরে ঢুকে পড়ল কিনা কায়নাত বুঝতে পারল না, তবে বুকের ভেতরটা যেন ছেদ করে উঠল। উঠোনে হই হুল্লোড় শুরু হলো। ফারিয়াকে নিয়ে মাঝখানে বসানো হলো, তার মাথার উপর দিয়ে পানি ঢালা হলো আত্মীয়রা। তারপর হলুদ মাখাতে শুরু করলো বয়স্ক মহিলারা। এক সময় ডালা হাতে করে মেয়েরা একে অপরকে মজা করে হলুদ মাখাতে লাগলো। হাসি ঠাট্টা আনন্দে ভরে উঠল উঠোন। কায়না চুপচাপ দাঁড়িয়েছিল এক কোণে নিশার সাথে। হঠাৎ ফারিয়ার খালা হাসতে হাসতে তার দিকে এগিয়ে এসে গালে আলতো করে হলুদ মেখে দিলেন। মুখে দারুণ হাসি টেনে বললেন, কায়নাত আঁচল দিয়ে গাল মুছতে চেষ্টা করলো। তখন পাশ থেকে হঠাৎ বিপাশা দুষ্টুমি করে তার গলায় এক মুঠো হলুদ মেখে দিল। হেসে বলল, এই এইবার তো একদম বইয়ের মতোই লাগছে। সবাই হো হো করে হেসে উঠল। কায়নাত লজ্জায় কুঁকড়ে গেল। গলায় হলুদ লেপটে যাওয়ায় ভেতরে অদ্ভুত অস্বস্তি লাগছিল। চোখ নামিয়ে ধীরে বলল, আমি একটু ভেতরে যাচ্ছি। আনন্দে ভরা উঠোন পেছনে ফেলে কায়নাত ভেতরের দিকে হাঁটলো। ওর মনে হচ্ছিল বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দটা সবাই শুনতে পাচ্ছে। ওয়াশরুমের দিকে যেতেই বাড়ির ভেতরে গেটের সামনে আধো আলোয় একটা অবয়ব দেখতে পেল। তার স্বামী অর্ণ। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে, হাত বুকের কাছে ভাঁজ করা, চোখ সরাসরি কায়নাতের দিকে। তার মুখে সেই চিরচেনা গাম্ভীর্য, তবে দৃষ্টিতে কেমন যেন অদ্ভুত টান। কায়নাত থমকে দাঁড়ালো। অর্ণ ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, কণ্ঠ নিচু গভীর স্বরে বলল, গলায় হলুদ লাগলো কি করে? কায়নাত ভয়ে লজ্জায় কেঁপে উঠল। কিছু বলতে চাইলেও গলা শুকিয়ে গেল। অর্ণ এক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর হাত বাড়িয়ে কায়নাতের আঁচল নামিয়ে তার গলার হলুদ আলতোভাবে ছুঁয়ে দিল। হলুদ ছড়িয়ে গেছে। কায়নাতের বুক ধরফর করে উঠল, তার হাত ঠান্ডা হয়ে গেল, শরীর শিউরে উঠল, চোখে এক অদ্ভুত লজ্জা এসে হানা দিল। অথচ মুখে কোনো শব্দ ফুটল না। চারপাশে ততক্ষণে গান বাজনা আর মেয়েদের হাসির স্বর ভাসছিল। কিন্তু সেই মুহূর্তেই কায়নাতের কানে শুধু অর্ণের নিঃশ্বাসের গরম ধ্বনি পৌঁছাচ্ছিল। সে শুষ্ক ঠোঁট ভিজিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু শব্দ গলার ভেতরেই আটকে গেল। অর্ণের আঙুলের স্পর্শে তার বুকের ভেতর কেমন বিদ্যুতের ঝটকা বয়ে যাচ্ছিল। ঠিক তখনই বাহিরে থেকে কারো গলার স্বর ভেসে এলো। চমকে উঠল কায়নাত। সে আঁচল টেনে গলার চারপাশ ঢেকে নিল। মুখটা একেবারে লালচে হয়ে উঠল। আর এক সেকেন্ড দাঁড়ানো মানে ধরা পড়া, এটা যেন বুঝে গেল। অর্ণর দৃষ্টি তখনও তার উপর নিবদ্ধ। গম্ভীর অথচ গভীর চোখ দুটো যেন হাজারো কথা বলে দিচ্ছিল। কিন্তু কায়নাত আর এক মুহূর্ত দাঁড়ালো না। বুক ধরপড় করতে করতে মাথা নিচু করে দ্রুত ভেতরের দিকে ছুটে গেল। দৌড়ে গিয়ে ফারিহার ঘরের দরজার আড়ালে ঝুঁকে পড়ল সে। চারপাশের হাসি, হই হুল্লোড়, গানের আওয়াজে কেউ তার ফুরফুরে নিঃশ্বাস আর চোখের লজ্জায় ভেজা আভা লক্ষ্যই করল না। হলুদ শেষে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। বিপাশার ঘরে কায়নাত, অর্ণ এবং বেহরুজ বেগম আছেন। এই মুহূর্তে অর্ণের জন্য ঘরের ভেতরে খাবার নিয়ে এসেছেন। বেহরুজ বেগম খাবার এনে বিছানার উপর রাখলেন বিপাশার সাহায্য নিয়ে। অর্ণ বাহিরে খাবে না, তাই বাধ্য হয়ে বেহরুজ বেগম ঘরে খাবারের ব্যবস্থা করছেন। কায়নাত হাত ধুয়ে প্লেট হাতে নিল। বেহরুজ বেগম ঘরের দরজা চাপিয়ে দিতে দিতে বললেন, কিছু লাগলে আমাকে ডাক দিও। কায়নাত অর্ণর বদন পানে একবার তাকিয়ে প্লেটে খাবার তুলে নিতে নিতে বলল, আমি তো আপনাকে কাল সকালে খাইয়ে দিয়েছিলাম। দুপুরে আর রাতে কি করে খেলেন? আজ সকালেও তো আমি খাইয়ে দিইনি। অর্ণ গম্ভীর চোখে কায়নাতের দিকে তাকিয়ে বলল, কাল থেকে খাইনি আমি। কায়নাত হতবাক হয়ে তাকালো। কাল থেকে খায়নি মানে? সে আশ্চর্য হয়ে বলল, খাননি মানে? আজ সকালে না আমি আপনার খাবার ঘরে দিয়ে এলাম। খাইনি। না খেয়ে আছেন কেন? আমায় বলেননি কেন? আমি বলবো কেন? তোমার চোখ নেই? কায়নাত আশ্চর্য চোখে অন্যকে দেখলো। লোকটা এমন কেন? মুখ ফুটে একটা কথা বলে না কখনো। সে অন্যের হাতের দিকে তাকালো। হাতে কোনো ব্যান্ডেজ নেই, গতকাল সকালে খুলে ফেলেছিল সেটা। ক্ষত হালকা শুকিয়েছে। এই হাত নিয়ে কাল পুকুরে গোসল করলো, আজও গোসল করে হাত ভেজালো, আবার বাইক চালিয়ে এত রাস্তা পাড়ি দিল। কায়নাত শান্ত হয়ে ভাতের লোকমা অর্ণের মুখে তুলে দিয়ে বলল, নিজের প্রতি আপনার একটুও মায়া নেই না?
এই ক্ষত হাতটাকে এত অত্যাচার করছেন কেন? একটু সাবধানে থাকতে পারছেন না? অর্ণ একটা কথা বলল না। কায়নাত নিজে নিজে বকবক করেও যখন অর্ণের থেকে কোনো উত্তর পেল না, তখন বিরক্ত হয়ে নিজেও চুপ করে গেল। বিকেলের মেঘলা আকাশের তলায় ফারিয়ার বাড়ির উঠোন ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল। সবাই রওনা হয়ে গেছে, শেষ রইল শুধু কায়নাত আর অর্ণ। অর্ণ বাইক স্টার্ট দিল, বাইক ছুটতে শুরু করলো ফাঁকা রাস্তার দিকে। হঠাৎই আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নামলো। কায়নাত চমকে গেল, আঁচল দিয়ে মাথা ঢাকতে চেষ্টা করলো, কিন্তু ভেজা শাড়ি তার গায়ের সঙ্গে লেগে আরো অসুবিধা বাড়ালো। অর্ণ ভিজে গেছে। ফাঁকা রাস্তার পাশে একটা বড় জাম গাছের নিচে অর্ণ বাইক থামালো। দুজনেই ভিজে গেছে, শরীরের রেখা স্পষ্ট, চুল ভিজে কপালে লেগেছে। কায়নাত বাইক থেকে নেমে মাথার ঘোমটা সরালো, হলুদ শাড়ি ভিজে গায়ের সাথে লেগে গেছে। অর্ণ বাইক থেকে নেমে আর চোখে কায়নাতকে দেখে বলল, তোমার এমনিতেই শরীর ভালো না, আবার ভিজে গেছো। তার কণ্ঠে কোনো উষ্ণতা নেই, শুধু গভীর গম্ভীর স্বর। কায়নাত গায়ের শাড়ি ঠিক করে বলল, সমস্যা নেই। অর্ণ কায়নাতের দিকে এক মুহূর্ত তাকালো, তারপর চোখ সরিয়ে সে তার গলার হলুদ লাগানো জায়গায় নজর দিল। টান সেখানে হালকা হলেও অর্ণের দৃষ্টিতে বিরাম দিচ্ছিল। হালকা ভিজে থাকা আঙুল দিয়ে আঁচল সরাতে গিয়ে কায়নাতের বুকের ধুকপুক শব্দ আরো স্পষ্ট হয়ে উঠল। কায়নাতের বুক ধরফর করে উঠল, চোখ নামানো গেল না। বৃষ্টি তাদের দুজনকে ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু মুহূর্তটা একেবারে ব্যক্তিগত, শান্ত এবং অদ্ভুতভাবে ঘন হয়ে উঠছিল। অর্ণ শুধু ঠোঁট কামড়ে ধীর কণ্ঠে বলল, হলুদ এখনো লেগে আছে গলায়। লাজে দৃষ্টি নত করলো কায়নাত। বৃষ্টির ধারা ঝরছে, রাস্তা ফাঁকা, বাতাস ঠান্ডা, কিন্তু অর্ণের দৃষ্টিতে যেন আগুন জ্বলছিল। এবং কায়নাত বুঝতেও পারছিল এই চুপচাপ উপস্থিতিতেই তার জীবন। বুকের অনুভূতি সব অর্ণের হাতে বন্দী। চৌধুরী বাড়ি রাত্রিবেলা ভীষণ জাঁকজমক হয়ে আছে। বাহিরে বৃষ্টি থেমেছে সন্ধ্যার দিকে। আজগর চৌধুরী চিন্তায় আছেন বৌভাতের দিন আবার বৃষ্টি হবে কিনা এই নিয়ে। তিনি নিজের ঘরে দুই ছেলে এবং নিকট কিছু আত্মীয় নিয়ে আলোচনায় বসেছেন। কতজন মানুষ হবে, কয়টা বৈঠক হবে, এসব নিয়ে। প্রেম ঘরে বসে ফোন টিপছে মুখ কালো করে। কেউ তার কোনো কথাই শুনছে না। বিয়ে বিয়ে করে পুরো বাড়ি ছড়িয়ে দিল কথাখানা, অথচ মা বাবা কেউ এসব নিয়ে মাথায় ঘামাচ্ছে না। বিছানায় স্বার্থ আছোয়া হয়ে আঙুর খাচ্ছে। সেহে নিজের মতো চুপচাপ বসে আছে। হঠাৎ করে প্রেম বলে উঠল, তোমরা তো বুড়ো মুরব্বি হয়ে যাচ্ছ, বিয়ে শাদী করবে না নাকি? তোমাদের জন্য আমার বিয়েটাও হচ্ছে না। সেহের আশ্চর্য কণ্ঠে বলল, আমাদের কারণে কেন তোর বিয়ে হবে না? তোমরা বিয়ে করছো না বলেই হয়তো আম্মু আমায় বিয়ে দিচ্ছে না। আমাদের সাথে তোর সম্পর্ক কি হতচ্ছাড়া? প্রেম বিরক্ত হয়ে মাথার চুল টেনে বলল, উফ, শান্তি পাচ্ছি না কিছুতেই। ওই নিধির বাচ্চা কি শুরু করেছে! কাল কথাও বলে না, আবার কাছে গেলে গরম তেলের মতো ছ্যাঁত করে ওঠে। স্বার্থ আর চোখে প্রেমের মুখশ্রী দেখে আঙুর মুখে দিয়ে বলল, কি একাম করছিলি তুই? নিধি কথা কেন বলবে না? প্রেম সেই দিনের ঘটনা সব খুলে বলল। সেহের চোখ বড় করে দাঁত কটমটিয়ে বলল, তুই আমাকে সন্দেহ করছিলি, প্রেমের বাচ্চা? এই, আমাকে কি তোর চরিত্রহীন মনে হয়? অন্যের বউ নিয়ে আমি টানাটানি করব কেন? মানলাম মেয়ে পটাতে পারি না, তাই বলে নিধি? আমি কি জানি, তুমি সেদিন ওকে নিয়ে যাচ্ছিলে, তাই তো আমি। চুপ কর, হারামজাদা! কি বালের দোষ আমার ঘাড়ে চাপাই দিয়ে আমাকে কলঙ্কিত করছিস? তোর স্বার্থ ঠোঁট টিপে হাসতে হাসতে বলল, তোদের ঝগড়া দেখে তোদের বাচ্চা বেশ মজা পাচ্ছে মনে হয়। পেটের ভিতরে হাত পা ছড়িয়ে ছড়িয়ে চিৎকার করে হাসছে। প্রেম বিরক্ত হয়ে চোখ বন্ধ করলো। আবার শুরু হয়েছে স্বার্থর পাগলামি। সেহের চোখ ছোট করে বলল, পেটে বাচ্চা পয়দা করলি কেমনে বাবা? বাচ্চা করে যে মাথা খাস, এ বাচ্চা হইলো কেমনে? গণমূর্খ! হলো কিভাবে মানে? তোরা দুজন মিলে আমার সাথে ছি ছি ছি, এখন আমাকে অপবাদ দিচ্ছি? এক বাচ্চার দুই বাপ হয় কি করে? চুপ! এক বাচ্চার এক বাপ যেভাবে হয় ওইভাবেই। স্বার্থ এবার হাত পেটে দিয়ে কাতর গলায় বলে, আহারে, আমার পেটে যে প্রমা আর শেহেরের মিক্স বাচ্চা আছে সেটা বুঝতেছিস না?
দুই বাবার বাচ্চা হলে কি দোষ? এখন যোগ 2025, বুঝলি শেহের? কর হারামজাদা, আমার নামে এসব ফালতু বদনাম লাগাবি না। আমি কোনোদিন তোরে ছুঁইনি। বাচ্চা হলে প্রেমার কসম। প্রেম চোখ কুচকে বলে, এই যে দুই গণ্ডমূর্খ, তোমরা কি আজে বাজে কথা শুরু করলা? আমি মানুষ, ডাক্তার, গাইনি ডাক্তার না যে তোমাদের পেট কেটে বাচ্চা দেখবো। আর শোনো, এইসব পাগলামি আমার নামে আনবা না। আমি এখনো ভার্জিন, বলতে পারো কচি পুরুষ বেটা। স্বার্থ আবার হা করে বলল, প্রেমা আপা, তুমি কি আমাকে অস্বীকার করবা? এই বাচ্চা তোমারও, শেহেরেরও। আমি তো দুই দিক থেকে নিয়েছি, তাই পেটটা ডাবল হয়ে গেছে। শেহের কপাল চাপড়ে বলল, ওরে শালা, ডাবল পেট না, ডাবল মাথায় খুদ। তোকে মানসিক হাসপাতালে ভর্তি করতে হবে। প্রেম বলল, তোমাদের দুইজনকে দেখলে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ব্যাককল মানুষ। একদিকে স্বার্থ ভাইয়ের ভুয়া প্রেগনেন্সি, আরেকদিকে শেহের ভাইয়ের ঝগড়া। কই যাই তোমাদের নিয়ে। স্বার্থ গম্ভীর ভান করে শেহেরের কাঁধে হাত রাখল। দেখ, তুই রাজি না থাকলেও তোরা আমার বাচ্চার ফাদার। আমরা তিনজনে কাল জন্ম নিবন্ধন করতে যাব। বাবার নাম শেহরি আক্তার প্রেমা, মায়ের নাম স্বার্থ ডিগবাজি। শেহের লাফ দিয়ে উঠল। হারামি, আমি বলবো বাবার নাম প্রেমা, মায়ের নাম সার্থ। প্রেম হেসে হেসে বিছানা থেকে গড়িয়ে পড়তে যাচ্ছিল, বলল, তোমরা দুইজনই কেস খাওয়ার যোগ্য। আমি যদি পুলিশ ডাকতাম, তোমরা দুইজন এখন মানসিক হাসপাতালে ভিজিটর পাস নিতা। স্বার্থ এবার পেট চেপে গম্ভীর গলায় বলল, চুপ, বেশি হাসবি না প্রেমা আপা, বাচ্চা নড়ছে, দেখো দেখো। শেহের চোখ বড় করে নাটকীয় ভঙ্গিতে বলল, ওরে আল্লাহ, সত্যি যদি নড়ে থাকে, তুই তো শিয়ালের বাচ্চা গর্ভে ধরেছিস। তোর পেটের বাচ্চা জন্মালে গ্রামের ঘোষণা দিতে হবে, বাবা প্রেমা, কাকা শেহের। প্রেম এবার আর নিজেকে সামলাতে পারল না, দুহাত দিয়ে মুখ ঢেকে হো হো করে হেসে উঠল। আল্লাহ, তোমাদের দুজনকে কে সামলাবে? শেহের স্বার্থ নামের এই দুইটা ভূত আমার পেছনে পড়ে জীবন শেষ করে দিল গো। শেহের মজা রেখে উঠে দাঁড়ালো, বলল, চল আজ দাদার সাথে প্রেমের বিয়ের ব্যাপারটা নিয়ে কথা বলে আসি। ভাই, আমার হাঙ্গা করার জন্য হ্যাংলা হয়ে যাচ্ছে। ওরা তিনজন ঘরের বাহিরে বেরিয়ে এলো। আজগর চৌধুরীর ঘরে এই মুহূর্তে আতিয়া বেগম এবং আজগর চৌধুরী ছাড়া কেউ নেই। ওরা তিনজন ঘরে ঘরে ঢুকলো। আজগর চৌধুরী সবে রাতের ওষুধ খেয়ে বসেছেন। আতিয়া বেগম ওদের তিনজনকে বসতে দিলেন। স্বার্থ খুক খুক করে কেসে বলল, দাদা আপনাকে একটা কথা বলা ছিল। আজগর চৌধুরী মুচকি হেসে বললেন, বলো। প্রেমা আপনাকে কিছু বলতে চায়। প্রেম চোখ পাকিয়ে স্বার্থর দিকে তাকালো, বলে আনলো ওরাই বলবে সব, আর এখন ওকে ফাঁসিয়ে দিচ্ছে। প্রেম গলা পরিষ্কার করে নার্ভাস হয়ে বলল, দাদা, আমি বিয়ে করতে চাই। আজগর চৌধুরী ভ্রু কুচকে বললেন, কি? আমি বিয়ে করব। কাকে? আপনাকে। স্বার্থের মুখে এখন আঙুর ছিল। প্রেমের উত্তর শুনে গলায় আটকে গেল সেটা। খুক খুক করে কেসে নাকের পানি চোখের পানি এক করে ফেলল। আজগর চৌধুরী বিস্মিত চোখে নাতির মুখশ্রী দেখছেন। প্রেম এহেন উত্তর দিয়ে ভয়ে দৌড়ে ঘরের বাইরে চলে গেল। এই জীবনে বোধহয় বিয়ে তার হবে না। মাঝরাতে কায়নাত বিছানায় শুয়েছিল পেটে হাত দিয়ে। হঠাৎ করে বাড়ি ফেরার পর থেকে পেটে ব্যথা শুরু হয়েছে, বুকেও হালকা ব্যথা। ব্যথায় চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। গায়ের পাতলা কাপড়ের শাড়ি জড়ানো, সেটা এলোমেলো হয়ে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। অন্য বাড়ি নেই, কোথায় গেছে সে জানেও না। সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পরেই অর্ণ বেরিয়ে গেছে বাড়ি থেকে। ঘরে লাইট বন্ধ। কায়নাত কষ্ট করে উঠে বসলো, জ্বর বোধহয় একটু বেড়েছে। সে বিছানা থেকে নেমে ঘরে লাইট জ্বালালো। ড্রেসিং টেবিলের উপরে ফার্স্ট এড বক্স থেকে ওষুধ বের করে খেয়ে বিছানায় পা ঝুলিয়ে বসলো। লম্বা কালো চুল হাত খোপা করে ফোন হাতে নিয়ে দেখলো রাত 2টো পেরিয়ে 7 মিনিট। কায়নাতের মন কুডাকলো।
এক হাত পেটে রেখে হোয়াটসঅ্যাপে ঝুঁকে নিশার ইনবক্স থেকে অন্যর ফোন নাম্বার নিয়ে কল করলো সেই নাম্বারে। বেশ কয়েকবার কল দেওয়ার পরও কল রিসিভ হলো না। ভয়ে ডুকরে উঠল সে। ফোনে দৃষ্টি রেখে আবার কল দিতেই কয়েক সেকেন্ডের মাথায় কল রিসিভ হলো। অর্ণ ওপাশ থেকে একটা টু শব্দও করলো না। কায়নাতের ফুপানো কান্নার শব্দ শোনা যাচ্ছিল শুধু। সে চোখের পানি মুছে ভাঙা গলায় বলল, শুনছেন? অর্ণ ওপাশ থেকে ছোট্ট করে জবাব দিল, কোথায় আপনি? ছাদে। ছাদে কেন? এমনি। অর্ণ ঠোঁট কামড়ে চুপ করে রইল। কায়নাত কানে ফোন ধরেই ঘরে চাপিয়ে রাখা দরজা খুলে ছাদের দিকে রওনা হলো। কাঁধে লম্বা আঁচল মাটি হেঁচড়ে সিঁড়ি বেয়ে উঠছে। কায়নাত ছাদের দরজার সামনে এসে দাঁড়ালো। কানের ফোন চোখের সামনে ধরে লাইন কেটে দিল। অর্ণ ঘাড় বাঁকা করে ছাদের দরজার দিকে তাকিয়েছিল। কায়নাত আসতেই দৃষ্টি ঘোরালো। কায়নাত গুটি গুটি পায়ে অর্ণের নিকট এগিয়ে গেল। অর্ণ ছাদের ছোট দোলনায় বসেছিল সিগারেট হাতে নিয়ে। কায়নাত নিকটে আসতেই ধোয়া ছাড়লো। খুক খু করে কেসে উঠল মেয়েটা। ভয় লজ্জা এড়িয়ে অর্ণের পাশে গিয়ে বসলো। তারপর গলা ভাঙা কাতর কণ্ঠে বলল, এমনি কেন? আপনি এত রাতে ছাদে কি করছেন? রঙিন লাইটের আবছা আলোয় কায়নাতের কান্না ভেজা মুখশ্রী দেখা যাচ্ছিল। অর্ণ শান্ত চোখে কায়নাতের আনন পানে তাকালো। হাতের সিগারেট নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলে আবার কায়নাতের মুখের দিকে তাকিয়ে বলল, কাঁদছেন কেন? কায়নাতে ঠোঁট ভেঙে এলো। চোখ ঝাপসা। সে বাহাত পেটে রেখে বলল, পেটে ব্যথা ভীষণ। অর্ণ কায়নাতের পেটের দিকে তাকিয়ে আবার কায়নাতের দিকে তাকালো। কিছু একটা ভেবে শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল, শরীর খারাপ হয়েছে? কায়নাত দুপাশে মাথা নাড়িয়ে বলল, না। তাহলে পেট ব্যথা কেন? আজ বাজে কিছু খেয়েছিলে? না তো, রাতে তো ভাত খেয়েছি শুধু। বলতে বলতেই কায়নাত পা উঠিয়ে হাঁটুতে মুখ রাখলো। ঘাড় বাঁকা করে অর্ণের দিকে তাকিয়ে রইল। অর্ণ কায়নাতের চোখে চোখ রেখে বলল, ও খেয়েছি। অর্ণের মুখের কথা মুখেই রয়ে গেল। চাপা নিঃশ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলল, যাও গিয়ে ঘুমো, ঠিক হয়ে যাবে। কায়নাত নাক টেনে কাতর গলায় বলল। একটা কথা বলি। অর্ণ চুপ রইল, যেন নীরব থেকে কথা বলে দিচ্ছে। বলো। কায়নাত খানিকক্ষণ চুপ থেকে বলল, মা বলতো আমি ভীষণ লক্ষ্মী মেয়ে, যে ঘরে বউ হয়ে যাব ওই ঘর রঙে রঙিন হয়ে থাকবে। আমার স্বামী আমায় ভীষণ ভালোবাসবে, আমার একটা নিজের সুখী সংসার হবে। কায়নাত থামলো। গাল বেয়ে জলের ফোঁটাগুলো শাড়িতে গিয়ে পড়ছে। সে শ্বাস টেনে বলল, কিন্তু কিন্তু আমার তো কিছুই হলো না। আপনার ঘরে গিয়ে রঙিন করার বদলে অন্ধকারে তলিয়ে ফেললাম আমি। বিয়ে হলেও সুখী সংসার তো হলো না। আর আপনিও তো আমায় ভালোবাসলেন না। কায়নাত কাপা হাতে চোখের পানি মুছে বলল, আমায় কেন ভালোবাসা যায় না? আপনি কেন আমায় ভালোবাসলেন না? চারপাশটা একদম নীরবতায় ছেয়ে গেল। কায়নাত উত্তরের আশায় অস্থির চোখে অর্ণের গম্ভীর মুখের দিকে তাকিয়ে আছে। অর্ণের হাবভাব বোঝা মুশকিল। কায়নাত সাহস করে অর্ণর শরীর ঘেঁষে তার বুকে মাথা রেখে অর্ণের টি শার্টের কলার আঁকড়ে ধরে ফুপিয়ে বলল, আপনি কেন আমায় ভালোবাসেন না? আমি কেন আপনার মতো একটা নির্দয় পাষাণ লোককে ভালোবাসতে গেলাম? কেন আপনাকে ভালোবেসে ফেললাম আমি? কেন বলুন না? হামাও করে কেঁদে উঠল সে। অর্ণের গলা জড়িয়ে ধরে ঘাড়ে মুখ রেখে হামাও করে অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত। অর্ণ চুপচাপ তার দেহের সাথে লেপ্টে থাকা হালকা নারী কান্না শুনছে। না কায়নাতকে সান্ত্বনা দিচ্ছে, আর না মুখ ফুটে একটা কথা বলছে। চারপাশটা কেমন থমথমে ভুতুরে ভুতুরে লাগছে। কায়নাতের কান্নার শব্দে চারপাশটা ভারী হয়ে এলো। আস্তে আস্তে কান্নার গতি কমে আসতেই ফিস ফিস করে বলল, আমার পেটে ভীষণ ব্যথা হচ্ছে। অর্ণ লম্বা শ্বাস টেনে মুহূর্তেই পাজা কোলে নিল ওকে। বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নেমে ঘরে ফিরে এসে বিছানায় বসালো তাকে। ঘরে দরজা বন্ধ করে বিছানার নিকট এগিয়ে গিয়ে কায়নাতের পাশে বসলো। বিছানা ঠিক করে বলল, ঘুমানোর চেষ্টা করো। কায়নাত গুটিসুটি মেরে এক কোনায় গিয়ে মাথা রাখলো বালিশে। ব্যথাতুর চোখে অন্যর দিকে তাকিয়ে বলল, আমায় একটু ভালোবেসে দেখুন না। আমি আমি আপনাকে আপনার থেকেও বেশি ভালোবাসবো। অর্ণ ঘরে লাইট বন্ধ করে চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়ল। কায়নাত অর্ণর কাছে একটু এগিয়ে এসে ফের শুধুই,
আমায় ভালোবাসবেন না আপনি? একটু ভালোবাসুন না। অর্ণ দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, শাট আপ ননসেন্স। ভালোবাসা কি বুঝো তুমি? সব বুঝি। অর্ণ ঘুরে শুয়ে কায়নাতে ঠোঁট চেপে ধরল। নরম ছোঁয়া নয়, বরং ঠোঁটের স্পর্শ ছিল ধারালো। কায়না চোখ বড় বড় করে হাত পা ছড়াছড়ি করলো। খানিকক্ষণ পর অর্ণ ঠোঁটের সরালে কায়না থাপিয়ে উঠে বলে, কি করছেন আপনি? অর্ণ দাঁত কটমট করে বলল। ভালোবাসা খাওয়ার শখ হয়েছে তাই ভালোবাসা খাওয়াচ্ছি। কায়নাত শাড়ির আঁচল দিয়ে ঠোঁট ডলে ডলে বলল, ছি, অসভ্য পুরুষ। ভালো যখন বাসবেনই না, তাহলে সিগারেট খেয়ে মুখ গন্ধ বানিয়েছেন কেন? আমার এখন পেটে আরো খারাপ হবে। অর্ণ বিরক্তিতে মুখ কুচকে ফেলল। ভেজা ঠোঁট হাত দিয়ে মুছে ধমক দিয়ে বলল, আর একটা শব্দ আমার কানে এলে এক আছাড় মেরে গড়িয়ে ফেলবো তোমায়। কায়রা চুপ করে গেল। কাঁথা শরীরে জড়িয়ে চোখ বন্ধ করলো। পেটে ব্যথায় মাথার ঘিলও ঘেটে গেছে। কি থেকে কি বলছে সে নিজেও জানে না। তবে ঠোঁটে লাজুক হাসি টেনে একবার পিট পিট করে অন্যের দিকে তাকাতে ভুলেনি। সকাল সকাল বিয়ের তোড়জোড় শুরু হয়েছে। বরযাত্রী যাবে জোহরের পর। ছেলেদের নামাজ শেষ হলে সবাই একসাথে যাবে। যদিও বরযাত্রী বেশি লোক যাবে না। সকাল সকাল চৌধুরী বাড়ি ঢল ঢাকনায় মেতে উঠেছে। বাচ্চারা হইচই করে খেলায় মেতে আছে। বাড়ির প্রত্যেকটা মানুষ ব্যস্ত। এত ব্যস্ততার মধ্যেও প্রেম পায়ের উপর পা তুলে আরাম করে বসে আপেল খাচ্ছে। কাল রাতে যেই কাণ্ড করেছে, এরপর আর ঘরের বাহিরে যাওয়ার সাহস পাচ্ছে না সে। দাদার সামনে পড়লে নিশ্চিত পায়ের জুতা খুলে মুখে মারবে। সেহের স্বার্থ আদাল বাজারে গিয়ে চুল কেটে এসেছে। একে একে তিনজন গোসল সেরে ঘরে বসেছে। সবেমাত্র আদাল প্রেমের কালো মুখ দেখে বলল, ভাইয়া বিয়ে করবে ভালো কথা, তাই বলে দাদাকে? প্রেম কটমট করে তাকালো আদালের দিকে। হাতের ছুরি সোজা করে ধরে বলল, ভুঁড়ি কেটে সেলাই লাগিয়ে দেবো বেয়াদব। আমি আবার কি করলাম? আকাম জাকাম করার সব তো তুমি করছো। বাবা তোমাকে সকাল থেকে খুঁজে জানো? বাবা কেন খুঁজছে? দাদা, দাদার সাথে বাবার সকাল কথা হওয়ার পর থেকেই তোমার খবর নেওয়া চলছে। প্রেম শুকনো ঠকিলে স্বার্থের দিকে তাকিয়ে বলল, স্বার্থ ভাই, বাবা যদি কোমরের লুঙ্গি খুলিয়ে সারা গ্রাম ঘোরায় তাও ঠিক আছে, কিন্তু দাদাকে যে আমি ওই কথা বলেছি এটা যদি সবাইকে বলে দেয় তাহলে আমার মান ইজ্জত শেষ হয়ে যাবে। তোর আবার বাণিজ্য তো আছে। আমি তো ভাবছিলাম ওটা জন্মের পর থেকেই লাফাঙ্গা। সেহের স্বার্থর পেটে হাত বুলিয়ে আফসোসের স্বরে বলল, স্বার্থরে তোর পেটের বাচ্চা দুনিয়ায় আমার আগেই দেখি বাপ হারা হচ্ছে। প্রেম যে ওর দাদাকে বিয়ে করে শ্বশুর বাড়ি যাওয়ার প্ল্যান করেছে। আদাল ঠোঁট টিপে হাসলো। স্বার্থ নিজের পেটে হাত বুলিয়ে বলল, চিন্তা করিস না বাচ্চা, তোর বাপকে আমি কোথাও যেতে দেব না। প্রেম বিরক্ত হয়ে স্বার্থর প্যান্টের বেল্ট আঁকড়ে ধরলো। দাঁতে দাঁত লাগিয়ে বলল, চলো আজকেই তোমার পেটের বাচ্চা বের করে দিচ্ছি। স্বার্থ সেখানে দুই হাত দিয়ে ঝেঁকে চিৎকার করে বলল, এই হতচ্ছাড়া, ছাড় আমাকে। আমার সম্মানহানি করতে চাচ্ছিস তুই? সম্মানহানি তো আগেই করেছি, সেটা না করলে তোমাকে গর্ভবতী বানালাম কি করে? স্বার্থ কিছুক্ষণ থম মেরে থাকার পর হাত সরিয়ে বলল, তা ঠিক, নে যা করার কর। প্রেম নাকমুখ ছিটকে হাত সরিয়ে ফেলল। গ্রামে আর থাকবেই 3-4 দিন। আর এবার ঢাকা গেলে সহজে গ্রামে আসা হবে না। আর গ্রামে আসা না হলে নিধির সাথে দেখা হবে না। বেচারা মহা জ্বালায় ফেসে গেছে। সে রাগে গজগজ করে ঘর থেকে বের হলো। স্বার্থ শর্টেনে চিৎকার করে বলল, রাগের মাথায় আবার কাউকে ছুঁয়ে দিস না প্রেমা, তাহলে দেখা যাবে আমার মতো ওই মানুষটার পেটে বাচ্চা চলে আসবে। নিশা নুসরাতের জন্য কিছু ফল কেটে এনে সোফা এনে বসলো। নুসরাতের কোলের উপর কাচের প্লেটটা রাখতে না রাখতেই রাহেলা বানু এসে হাজির হলেন। তিনি নুসরাতের সামনে বরাবর সোফা এসে বসলেন। তীক্ষ্ণ চোখে নুসরাতকে দেখে বলেন, তোমার কয় মাস চলে? নুসরাত মুচকে হেসে বলল, 5 মাস চলছে, 6 মাস হবে বড় দাদি। ভালো, কিন্তু এই সময়ে জামাইটা যে সাইরা দিল, এখন বাচ্চার পরিচয় কি হইব? নুসরাতের হাসি খুশি মুখটা শুকিয়ে এলো। নিশা ভ্রু কুচকে বলল, কেন ছেড়েছে সেটাও নিশ্চয়ই আপনি জানেন। জানবো না কেন? তোমরা আমার রক্তের না হইলেও তো সম্পর্কেই বাড়ির মাইয়া। আপনি কি খোঁচা দিয়ে কথা বলছেন? ও মা, খোসা দিমু কেন? তোমরা কি অন্যের রক্তের বোন না তো?
তাইলে খোসা কই দিলাম। থেমে নুসরাতের দিকে তাকিয়ে বললেন, হুনো মাইয়া, বেটা মানুষ যতই খারাপ হোক মানাইয়া নিতে পারলে সব সম্ভব। মাইয়া মানুষের ধৈর্য থাকা লাগে 100 আলা তুমি কি খাইয়া এই আকাম করছো জানি না, কিন্তু তোমার এই বাচ্চা সহ তোমার দায়িত্ব কেরা নিব কও? কতদিন আর খালা খালুর ঘাড়ে বইয়া থাকবা? নুসরাতের শ্বাস আটকে এলো রাহেলা বানু ধারালো কথায়। সে শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ফেলল। নিশা যেন চাইলেও কিছু করতে পারছে না। সত্যি তো, তারা দুইজন তাদের ঘাড়ে বসে খাচ্ছে। রাহেলা বানু আবার বলেন, তোমার জীবন তো নষ্ট কইরেই ফালাইছে, এখন এই ছোট বইনের জীবনটা নষ্ট করতে দিও না, বুঝলা? প্রেম সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ দাদির কথা শুনছিল। শরীর বোধহয় রাগে তিরতির করে কাঁপছে তার। বেহরোজ বেগমও আশেপাশেই ছিলেন। প্রেম ড্রয়িং রুমের সোফায় নিকট এসে গম্ভীর কণ্ঠে বলল, বোন, আমাদের আর মাথা ব্যথা আপনার বড় দাদি। আমার বোনের যদি সাথে আরো 10টা বাচ্চা থাকতো তবুও ওদের রাখতে আমাদের কোনো আপত্তি থাকতো না ঘাড়ে বসে। থামো প্রেম। বেহরোজ বেগম এগিয়ে এলেন প্রেমকে থামিয়ে দিয়ে তিনি বললেন, ফুপু, মাফ করবেন, কিন্তু আপনি যা শুরু করেছেন এসব আসলেই মানতে পারছি না। নিশা নুসরাত ওদের 2 বোনকে পেটে না ধরলেও ওদের আমি আমার সন্তানই মনে করি। আমার 4 ছেলের সাথে ওদের কখনো কম্পেয়ার করিনি। আমি তো বুক ফুলিয়ে বলতে পারবো আমার 6 জন বাচ্চা, 2 মেয়ে এবং 4 ছেলে। ওদের নিয়ে অন্তত আপনি দয়া করে মাথা ঘামাবেন না। রাহেলা বানু তাচ্ছিল্য হেসে বললেন, কইলেই কি আর মাইয়া হইয়া যায়? কেন যাবে না? গর্ভে ধারণ করলেই মা হওয়া যায় না। ওদের তো আমি পেটে ধরিনি, তাই বলে কি ওরা আমায় মা ডাকে না, মায়ের মর্যাদা দেয় না? আমার 4 ছেলেকে ভাই মানে না। শুধু তাই নয়, আপনার বাড়ির ছেলেকেও ওরা আব্বু বলে ডাকে। ফুপু, আমার মেয়েদের নিয়ে কথা বাড়াবেন না আপনি। আমার ছেলের বউকে নিয়ে প্রথমেই অনেক কাহিনী করেছেন, সেটা না হয় মানলাম, তাই বলে যে এখনো চুপ থাকবো তা নয়। গলা নামাইয়া কথা কও বউ। আজকে যেমনি বুক ফুলাইয়া এই কথা কইতাছো, 2 দিন পর ঘাট দইরা বাইর কইরা দিবা। আমার কথা মিলাইয়া নিও। নুসরাত ভাঙা গলায় বেহরোজ বেগমকে বলল, মা প্লিজ কথা কাটাকাটি করিও না। প্রেম নুসরাতের কাছে এগিয়ে এসে বলল, দাদি, মায়ের পেটের বোনই যে শুধু বোন হয় সেটা কিন্তু নয়। ওদের 2 বোনকে আমরা মানুষ করেছি, আমাদের কোলেই কেটেছে ওদের শৈশব। আপনাকে অপমান করে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু আপনি আমাদের পার্সোনাল ব্যাপারে নাক গলিয়ে ছোট লোকের পরিচয় দিচ্ছেন বারবার। ওরা আমার বোন এবং এই কথাটুকুই যথেষ্ট ওদের জন্য। প্রেম ভেতরে ভেতরে দমে রাখা রাগ একসাথে ছেড়ে দিল। চোখ দুটো টকটকে লাল, দাঁতে দাঁত চেপে বলল, আপনি যতই ছোটখাটো খোঁচা দিন না কেন, আমার কাছে নিশা নুসরাত কখনোই ভিন্ন হবে না। ওরা আমার রক্তের না হলেও আমার প্রাণের বোন। ওদের চোখে পানি আসলেই বুকের ভেতর আগুন জ্বলে ওঠে আমার। যদি বারবার ওদের নিয়ে কথার খোঁচা দেন তাহলে সহ্য করতে পারবো না আমি। কথাগুলো শেষ করে প্রেম নিশার মাথায় হাত রাখলো। মৃদুস্বরে বলল, বোন আমার, লজ্জা তুই পাবি না। তোকে নিয়ে কারো কাছে সাফাই গাইতে হবে না। তোকে আমি বোন বলেছি, এই একটা কথাই সারা জীবন যথেষ্ট। তারপর নুসরাতের দিকে তাকিয়ে আরো দৃঢ় কণ্ঠে বলল, তুই আমার বোন। তোর বাচ্চা মানে আমার ঘরের বাচ্চা। কেউ প্রশ্ন করলে প্রথমে আমাকেই প্রশ্ন করবে, তোকে নয়। কারণ এই সংসারে তোর দায়িত্ব আমার মতো ভাইদের কাঁধেই। বেহরোজ বেগম ছেলের কথায় চোখের কোণে পানি জমে গেলেও ঠোঁটে গর্বের হাসি টেনে বলল, আমার ছেলের মুখে আজকের এই কথাই যথেষ্ট। প্রেম ঘুরে দাঁড়িয়ে রাহেলা বানুর দিকে তাকিয়ে সোজা সবটা বলে দিল, দাদি, দয়া করে আর বোনদের নিয়ে কোনোদিন কোনো কথা বলবেন না। আপনার সম্মান আমার চোখে অটুট থাকবে। তবে তার মানে এই নয় যে আমরা চুপচাপ সহ্য করব। ওরা আমার বোন, আর আমি যতদিন বেঁচে আছি ওদের নিয়ে কোনো অপমান আমি সহ্য করব না। এইটুকু মনে রাখবেন, আমরা 4 ভাই ওদের পেছনে দাঁড়িয়ে আছি এবং আজীবন থাকবো।
ঘরের ভেতর কেমন চাপা নীরবতা নেমে এলো। নুসরাত কাপা হাতে চোখের পানি মুছে ফেলল। নিশা হালকা হাসি দিয়ে ভাইয়ের দিকে তাকালো। প্রেম বুক ফুলিয়ে দাঁড়ালো। রাহেলা বানু কিছুক্ষণ মুখ গম্ভীর করে চুপ রইলেন। চারপাশের পরিবেশটা যেন আরো ভারী হয়ে উঠল। তারপর আঁচল ঠিক করতে করতে কোটমোট চোখে প্রেমের দিকে তাকিয়ে বললেন, তবু কিছু কইয়া লাভ নাই প্রেম। যেদিন আমার কথা বুঝবি ওই দিন খালি মাথা ঠাকরাবি। এমনটা বলে তিনি ধীর পায়ে বেরিয়ে গেলেন। ড্রয়িং রুম নিস্তব্ধ হয়ে গেল। বেহরোজ বেগম ধীরে ধীরে এগিয়ে এসে প্রেমের কাঁধে হাত রাখলেন। মমতা মাখা কণ্ঠে বললেন, আমার বুক গর্ভে ভরে গেল। কিন্তু মনে রেখো, দাদিরা সব সময় নিজের কথাতেই সত্য ভাবে, তাই তুমি তাকে জড়াবে না। তুমি শুধু এভাবে বোনদের পাশে দাঁড়িও, এইটুকুই আমার কাছে অনেক বড় ব্যাপার। প্রেম কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তারপর আস্তে আস্তে করে বলল, মা, আমি চাই না নিশা নুসরাতের চোখে আর কোনোদিন কান্না আসুক। ওরা যদি কাঁদে সেটা আমার সহ্য হবে না। নুসরাত ভাঙা হাসি হেসে বলল, ভাইয়া, তোমার মতো ভাই থাকলে আমাদের আর কিছু দরকার নেই। নিশা ভেজা চোখে প্রেমের কোমর জড়িয়ে ধরল। নাক টেনে বলল, আমি তো তোমার বোন, বলো। প্রেম মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল, যেন চোখের কোণে জমে ওঠা পানিটা কেউ না দেখে ফেলে। বেহরুজ বেগম ওদের দিকে তাকিয়ে বললেন, কে কি বললো সেসব তোরা কান দিবি না। আমি তোদের মা, শুধু এইটুকু মনে রাখবি। কি ব্যাপার, মন খারাপ কেন? নিশা 2 তলার ফাঁকা বারান্দায় দাঁড়িয়ে বাহিরের নিচের দৃশ্য দেখছিল। হঠাৎ স্বার্থের কণ্ঠস্বর শুনে পাশে তাকালো। স্বার্থের শান্ত দৃষ্টি দেখে ঠোঁটে হালকা নাড়িয়ে বলল, কারো কারো জীবন এত জটিল হয় যে। স্বার্থ নিশার কথা থামিয়ে দিয়ে বলল, এখন আপনার মন খারাপের কারণ বলুন। নিশা ফের বাহিরে তাকিয়ে বলল, কায়নাতের মতো আমারও তো মা বাবা নেই স্বার্থ ভাই। তবু আমি কখনো মা বাবার কমতি বুঝিনি। আজ যখন রাহেলা দাদি এতগুলো কথা বললেন তখন মনে হয়েছিল সত্যি হয়তো আম্মু আপুর ঘাড়ের উপর বসে আছি আমরা 2 বোন। ভাইয়া আর আম্মু তখন মাথায় হাত রেখে পরিস্থিতি হ্যান্ডেল করলেন। খুব ভাগ্য করে এমন একটা পরিবার পেয়েছি আমি। শোনো, দুঃখ কষ্ট সবার জীবনে আছে, তাই বলে মন খারাপ করে থাকলে চলে? তোর 4 ভাই জীবন দিয়ে হলেও তোদের 2 বোনকে সর্বোচ্চ সুখী জীবন দেওয়ার চেষ্টা করবে, জানিস তুই? জানি বলেই আজ গাল ভরে হাসতে পারছি। স্বার্থ মুচকি হাসলো। দীর্ঘশ্বাস ফেলে নিশার চোখের পানি মুছে দিয়ে বলল, একবার আমার ঘরে আয়, কথা দিচ্ছি তোর চোখে কুরু দূরে 1 ফোঁটাও পানি আসতে দেব না। বুকের ভিতরে লুকিয়ে রাখবো তোকে। নিশা লাজুক হাসলো। স্বার্থের চোখে চোখ রেখে বলল, শেষ ইচ্ছেটুকুই যে তুমি। ক্ষীণ আলোয় অর্ণের ঘর আলোকিত। কায়নাত পেটে ব্যথায় কাচরাচ্ছে। মাথার চুল এলোমেলো হয়ে পুরো বিছানা ছড়িয়ে আছে। অস্পষ্ট স্বরের ব্যথাতুর শব্দ কর্ণদয়ে পৌঁছাতে অর্ণ পিট পিট করে চোখ খুলল। কায়নাতকে এমন ব্যথায় কাতরাতে দেখে ঘুম ঘুম চোখে উঠে বসলো বিছানায়। কায়নাতের মুখের সামনে চলে আসা চুলগুলো সরিয়ে বলল, ব্যথা জানি তোমার? কায়নাত মাথা নাড়ল। বিছানা চাদর আঁকড়ে ধরে ফুপিয়ে বলল, পরে যাবো আমি। অনু বালিশের পাশ থেকে ফোন বের করে প্রেমের নাম্বারে কল দিল। প্রেম খানিকক্ষণ পর নিশাকে নিয়ে ঘরে আসতেই কায়নাতকে কিছু জিজ্ঞাসা করলেও কায়নাত উত্তর দিল না। প্রেম আর চোখে ভাইয়ের গম্ভীর বদন দেখে বলল, ভাইয়া, ভাবিকে হসপিটালে নিয়ে যাও, গাইনি ডাক্তার দেখাও। নিশা তৎক্ষণাৎ কায়নাতকে নিয়ে অর্ণের সাথে বের হলো বাড়ি থেকে। কাউকে কিছু না জানিয়ে বেরিয়েছে তারা। ডক্টর দেখানোর পর জানা গেল কিছু গার্ডস প্রবলেমের জন্য এমনটা হয়েছে। রিপোর্টে তেমন কিছু আসেনি। ডক্টর বলেছেন রাত জাগা, খাওয়ার নিয়ম, মানসিক চাপ, পরিবেশ বদল এসব কারণে এই সমস্যা হয়েছে। তবে চিন্তার কোনো ব্যাপার নেই। গাড়িতে অর্ণ চুপচাপ বসে আছে কায়নাতের পাশে। কায়নাত দুর্বল শরীর ছেড়ে দিয়েছে অর্ণের বুকে। চোখ আধো খোলা। সামনে নিশা ঠোঁট চেপে বলল, এত টেনশন কিসের? খাওয়াই অনিয়ম, আবার রাতও জাগো, কিন্তু কেন? কায়নাত চুপ রইল। অর্ণ লম্বা শ্বাস টেনে মাথা নিচু করে কায়নাতের শুকিয়ে যাওয়া মুখশ্রী দেখে বলল, ঘর থেকে একবার বেরোলে ঠ্যাং ভেঙে গলায় ঝুলিয়ে রাখবো তোমার। বাড়ি ফিরতে ফিরতে 11টা বেজে গেছে। অনেকে জিজ্ঞেস করেছিল তারা কোথায় গিয়েছিল, তবে অর্ণ উত্তর দেয়নি। আতিয়া বেগমকে খাবারের কথা বলে কায়নাতকে নিয়ে ঘরে চলে গেছে। খাবার খেয়ে কায়নাতকে ওষুধ
খাইয়ে ঘুমাতে বলেছিল অন্য। কায়না তো কথা মতো ঘুমিয়েছে। নামাজের পর বরযাত্রী গেছেন মেয়ের বাড়ি। অন্য বাদে প্রায় সব ছেলেরাই চলে গেছেন। মেয়েদের মধ্যেও কয়েকজন গেছেন। দুপুর 2টার পর আতিয়া বেগম অন্যের ঘরে এলেন। নিশার থেকে তিনি সব শুনেছেন। নিশা বরযাত্রীর সাথে যাওয়ার আগে সব বলে গেছে। আতিয়া বেগম কায়নাতের পাশে এসে বসলেন। অন্য ওয়াশরুমে গেছে। তিনি কায়নাতের মাথায় হাত রেখে বললেন, অনেকক্ষণ ঘুমিয়েছিস, ওঠ এখন। কায়নাত পিটপিট করে চোখ খুলে দাদির মায়ামুখশ্রী দেখে মুচকি হাসলো। দাদি বললেন, এখন শরীর কেমন? ভালো। গোসল সেরে নে, তাহলে আরো ভালো লাগবে। কায়নাত উঠে বসলো বিছানায়। অর্ণ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো দাদি কায়নাতের মাথার চুল আশ্রে দিচ্ছেন। অর্ণ বের হতেই আতিয়া বেগম বললেন, বউয়ের যত্ন নিতে শিখতে হবে ভাই। অর্ণ ভেজা চুল মুছতে মুছতে এগিয়ে এলো। কায়নাতের কপালে হাত রেখে তাপমাত্রা চেক করে বলল, তাহলে তোমরা আছো কি করতে? আমরা কি আর আজীবন তোমার বউকে দেখে রাখবো? তোমাকেই তো দায়িত্ব নিতে হবে ওর। অর্ণ উত্তর না দিয়ে বারান্দায় চলে গেল। আতিয়া বেগম সাথে করে একটা শাড়ি নিয়ে এসেছিলেন, লাল পাড়ের একটা সাদা শাড়ি। তিনি ওটা কায়নাতের সামনে রেখে বললেন, গোসল করে এটা পরবি, আমি যাব তোর সাথে। কায়নাত মাথা নাড়িয়ে বলল, পারবো দাদি। আতিয়া বেগম মুচকি হেসে চলে গেলেন। কায়নাত বিছানা থেকে নেমে ঘরটা হালকা পরিষ্কার করে গোছলে ঢুকলো। অর্ণ সোফায় বসলো ল্যাপটপ নিয়ে। কিছুক্ষণ পর কায়নাত বের হলে ঘরে এসে শাড়ি ঠিক করে বিছানায় বসতেই নিশার কল এলো। ভিডিও কল। কায়নাত রিসিভ করতেই নিশা ফারিয়ার বউ লুক দেখিয়ে বলল, নতুন ভাবিকে সুন্দর লাগছে না বলো? কায়নাত মুচকি হেসে বলল, খুব সুন্দর লাগছে, শুধু আমি আমার বিয়েতে বউ সাজতে পারলাম না। অর্ণ চোখ তুলে তাকালো, দেখলো কায়নাতের ঠোঁটের কোণে মুচকি হাসি লেগে আছে। কায়নাত নিশার সাথে কথা বলতে ব্যস্ত। বিকেলবেলা চৌধুরী বাড়ি 3 বস্তা কাঁচা ফুল এলো। লোক এসেছে হাসানের ঘর সাজাতে। কায়নাতের হাতে কাভেরি মেহেদি লাগানো। নুসরাত তাকে সিম্পলভাবে মেহেদি লাগিয়ে দিয়েছে। হলুদের আগের দিন সবাই মেহেদি দিয়েছিল, শুধু সে বাদে। ঘরে বিছানায় কাঁচা ফুলের একটা গোলাপের গাজরা রাখা। কায়নাত খোপায় পড়বে, হাতে মেহেদির জন্য কিছুই করতে পারছে না। অর্ণ চোখ ছোট ছোট করে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, হাতে এসব কি দিয়েছো? কায়নাত চোখ তুলে অন্যর দিকে তাকিয়ে বলল, দেখছেন না মেহেদি দিয়েছি। হাত ধুচ্ছ না কেন? এখন ধুয়ে ফেলে রং হবে না, আপনি পারলে একটু আমার সাজিয়ে দিন তো। অর্ণ তীক্ষ্ণ চোখে তাকালো। কায়নাত ঠোঁটে চেপে বলল, বউ অসুস্থ থাকলে জামাইদের সেবা করতে হয়। ভেরেস্কো ছোটের সিগারেট সরিয়ে বলল, ওরা ঢাকা ব্যাক করেছে কবে? পড়শি পাশ থেকে গম্ভীর কণ্ঠে বলল, আমি ওই মেয়ের লাশ চেয়েছিলাম, আর তুমি ওই মেয়েকে নিজের করে পেতে চাইছো? আমাকে তুমি ঠকাচ্ছ ভেরেস্কো। ভেরেস্কোর চোখের লাল রক্তিম শিরাগুলো তখনই জ্বলে উঠল। পড়শির দিকে তাকিয়ে তার ঠোঁটে এক অদ্ভুত বিকৃত হাসি খেলে গেল। ঠকাচ্ছি আমি? গমগমে ভরাট কণ্ঠে ফিসফিস করে উঠল সে। হঠাৎই তার হাত ঝড়ের মতো উঠে এলো পড়শির নরম গালে। পড়শির মুখ বেঁকিয়ে হেলে পড়ল, ঠোঁটের কোণ ফেটে রক্ত বেরিয়ে এলো। চারপাশ নিস্তব্ধ, কেবল ভেরেস্কোর খসখসে নিঃশ্বাস আর পড়শির গুঙিয়ে ওঠার শব্দ শোনা গেল। পড়শি দাঁত চেপে আবার সরাসরি চোখে চোখ রাখল। আমাকে আঘাত করলে আমি চুপ করে থাকবো ভেবেছো? তুমি একদিন নিজের হাতেই নিজের কবর খুঁড়বে। ভেরেস্কো আবার ঝুঁকে এলো তার মুখের খুব কাছে। তার ঠান্ডা নিঃশ্বাস পড়শির কানে গিয়ে লাগলো। কবর? ওকে আগে কবর দিব আমি। হঠাৎ সে পড়শির গলা শক্ত করে চেপে ধরল। আঙুলের চাপায় শিরাগুলো ফুলে উঠল। পড়শির চোখ ভয়ঙ্করভাবে লাল হয়ে উঠছে, হাত পা ছটফট করছে। চারপাশে বাতাস যেন ভারী হয়ে এলো। দেয়ালের ছায়াগুলো কেঁপে উঠছে। পড়শির বুক ধরপড় করছে, নিঃশ্বাস আটকে আসছে। অবশেষে ভেরেস্কো এক ঝটকায় তাকে মাটিতে ছুঁড়ে ফেলল। পড়শি কাশতে কাশতে মাটিতে গড়িয়ে পড়ল, মুখ ভরে রক্ত আর কফ বেরিয়ে এলো। ভেরেস্কো আবার সিগারেটটা ঠোঁট চেপে ধরল। ঝড় ভেতর দিয়ে ঠান্ডা স্বরে বলল, তোকে ছুঁয়ে দেখার জন্য সিনিয়েছিলাম। আমার তো তোর বডি পছন্দ হয়েছিল, আর ওই মেয়েকে আজীবনের জন্য চাই। আর যদি হয় অর্ণ চৌধুরীর জিনিস, তাহলে তো কোনো কথাই নেই। ও আমার কলিজায় হাত দিয়েছিল, আমি আর কলিজা ছিঁড়ে ফেলবো। ভেরেস্কো ঠোঁটের কোণে বিকৃত হাসি নিয়ে ধোঁয়া ছাড়ল। তার চোখ আগুনে জ্বলছে।
ওই মেয়েকে আমি আজীবনের জন্য চাই। ওর শ্বাস চলবে শুধু আমার নামে, ওর প্রত্যেকটা নিঃশ্বাসে বাঁচবে আমার নাম, অর্ণ চৌধুরী। সে শুধু নামটা লিখে রেখেছে, কিন্তু ওর দেহ মন সব আমি কেড়ে নিব। ওকে যদি আগুনে না জ্বালিয়ে মেরেছি। ভেরেস্কো কথা থামালো। পড়শি চোখে ক্রোধ মিশিয়ে তাকালো ভেরেস্কোর দিকে। ছোটে কাঁপন ধরলেও দাঁত পিষে বলল, আমি তোমার জন্য অন্যকে ছেড়েছিলাম ভেরস্কো, আজ ওই রাস্তার মেয়ের জন্য আমাকে অস্বীকার করছো? ভেরেস্কো মুহূর্তের মধ্যে ক্রোধে ফেটে পড়ল। এক ঝটকায় সে পড়শির চুল মুঠো করে টেনে ধরল, মাথাটা দেয়ালে সজোরে আছড়ে মারল। ধপ শব্দে দেয়ালে লাল রক্ত ছিটকে বেরিয়ে এলো। পড়শির যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠল, কিন্তু ভেরেস্কো কোনো দয়া দেখালো না। প্রতিটা আঘাতেই পড়শির দেহ কেঁপে উঠল, হাড় চুরমার হওয়ার শব্দ যেন স্পষ্ট শোনা যাচ্ছিল। চুপ! আমার পথে বাধা দিলে এভাবে চূর্ণ করে দিব। কায়নাত আমার হবে। আমি চাইলে ওর হৃৎপিণ্ডও আমার নামে করে তুকতুক করবে। ওই জন্য আমার হাতে মরবেও। হাসানের ঘরে নুসরাত এবং কায়নাত বসে আছে। পুরো ঘর ফুল দিয়ে সাজানো হয়েছে। লাল রঙের বিছানা চাদরের ওপর গোলাপের পাপড়ি এবং গাঁদা ফুল ছিটিয়ে রাখা হয়েছে। অনেক রঙের মোমবাতি আনা হয়েছে, সেগুলো মেঝেতে রেখে কায়নাত একটা একটা করে দেখছে। কায়নাত হঠাৎ করে বলে উঠল, আচ্ছা আপু, এই মোমবাতি জ্বালালে কি হবে? নুসরাত বলল, এটা সৌন্দর্য, মুহূর্ত সুন্দর ও মনোমুগ্ধকর এর জন্য একটা বেস্ট। তাহলে তোমাদের উচিত ছিল আমার বাসর ঘর এমন করে সাজানোর। কি এক বিয়ে করলাম, জামাই আমাকে ঘরেই ঢুকতে দিল না বাসর রাতে। বাসর ঘর? সেদিন যদি ভুল করে ভাইয়ার সামনে যেতাম তাহলে আজ আমি কবরে থাকতাম। কায়নাত কিছু মোমবাতি শাড়ির আঁচলে উঠিয়ে নিয়ে বলল, ফুল তো আরো বাকি আছে, তাই না আপু? হ্যাঁ। আমি নিয়ে যাই। এসব দিয়ে তুমি কি করবে? কায়নাত মুচকি হেসে বলল, বাসর ঘর সাজাবো। নুসরাত ঠোঁট টিপে হেসে মাথা নাড়ালো। সন্ধ্যার পর নিচে হইচই শুরু হলো। বউ এসেছে। ড্রয়িং রুম মুহূর্তেই ভরে এলো। রেখা বেগম সদর দরজায় দাঁড়িয়ে দোয়া পড়ে হাসান এবং ফারিয়ার মাথায় ফু দিয়ে মিষ্টি মুখ করালেন। ওদের ড্রয়িং রুমে এনে সোফায় বসানো হলো। ফারিয়ার সাথে তার বোন বিপাশা এবং এক কাজিন এসেছে। তাদের বসতে দেয়া হলো। কায়নাত রান্নাঘর থেকে পানি এনে ফারিয়ার হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি আপনার যা হই, মনে আছে? ফারিয়া লাজুক হেসে মাথা নাড়ল। হাসান ভ্রু কুচকে বলল, বুড়ি, নতুন জামা পেয়ে ভাইকে ভুলে গেলি? আমার পানি কই? সবাই হেসে ফেলল। কায়নাত মুখ বাঁকিয়ে ভিড় ঠেলে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, তোমার জন্য তোমার বুড়ো খাটাস ভাই আছে, আমি কেন তোমায় মনে রাখতে যাব শুনি? হাসান হেসে ফেলল। খানিকক্ষণ পর আতিয়া বেগম ফারিয়ার সাথে সবার পরিচয় করিয়ে দিতে লাগলেন। একদম খাওয়া দাওয়া করিয়ে তারপর বাসর ঘরে পাঠাবেন। নিধি পা খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজের ঘরে এলো। দরজা চাপিয়ে ফ্যান ছেড়ে দিয়ে বিছানায় বসলো। ডান পা উঁচিয়ে দেখলো গোড়ালির জায়গায় পা অনেকখানি ছিলে গেছে। ব্যথায় নাক মুখ কুচকে ফেললো সে। ফেরার পথে ফারিয়ার বাড়ির সামনে পড়ে গিয়েছিল। শাড়ির আঁচল কাঁধে উঠিয়ে কিছুক্ষণ বসে রইল ওভাবেই। গরম লাগছে ভীষণ। দরজায় খটখট শব্দ হয়। ভ্রুকুচকে সেদিকে তাকিয়ে বলল, কে? প্রেম দরজা খুলে ভেতরে এলো। নিধি বলল, আপনি এখানে? প্রেম বিনা বাক্যে নিধির পায়ের কাছে এসে হাঁটু মুড়ে বসলো। নিধি চোখ বড় বড় করে আতঙ্কিত হয়ে বলল, আল্লাহ, আপনি এখানে বসলেন কেন? প্রেম বাহা দিয়ে পাঞ্জাবির পকেট থেকে একটা মলম বের করে নিধির পা আঁকড়ে ধরল। পুরো শরীর ঝাঁকিয়ে উঠল মেয়েটার। পা মোচড় দিয়ে বলল, আল্লাহ মাফ করুন, আমার পা ছাড়ুন ডাক্তারবাবু। প্রেম শক্ত করে পা ধরে সেখানে মলম লাগিয়ে দিতে দিতে বলল, ব্যথা পেলে সারিয়ে দেওয়ার জন্য তো ডাক্তারবাবু আছে। নিধি থমকে গেল। প্রেমের চোখে চোখ পড়তেই শুকনো ঢোক গিলে বলল, আমার ব্যথা আমি নিজেই সামলে নিব, আপনি কেন আমার জন্য কষ্ট করবেন? প্রেম মৃদু হাসলো। নিধির ছলছল আখি পানে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, তোর যতটুকু কষ্ট হচ্ছে তার থেকে দ্বিগুণ হারে পুড়ছেই মন। চালিয়ে মেরে ফেললি আমায়। নিধির বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। গলা শুকিয়ে এলো। আস্তে বলল, কেন পড়েছে? আমি তো কারোর কিছু নই। প্রেম তার আঙুলে লেগে থাকা মলমটা মুছে নিয়ে নিধির পায়ের আঙুলের কাছে আঙুল ছুঁয়ে নরম স্বরে বলল, তুই কারো না বলেই হয়তো মনে হয় তোকে আপন করে নিতে চাই সবচেয়ে বেশি।
নিধির চোখ থেকে হঠাৎ টপ করে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। সে মুখ ঘুরিয়ে নিল, কণ্ঠ ভারী হয়ে এলো। আপনি যা বলছেন সেইগুলো বলা ঠিক হচ্ছে না ডাক্তারবাবু। প্রেম স্থির চোখে তাকিয়ে রইল তার দিকে, গম্ভীর কণ্ঠে বলল, থাপড়ে গাল লাল করে ফেলবো বেয়াদব নেই। ওই মেয়ের দুইটা কথা শুনেই তোর মাথা গেছে? আমার মুখের কথা তোর বিশ্বাস হয় না? কথাগুলো বলে প্রেম ধীরে ধীরে উঠে দাঁড়ালো। দরজার দিকে এগোতে গিয়ে এক মুহূর্তের জন্য থেমে গেল। পেছনে তাকিয়ে গম্ভীর মুখ করে বলল, তোর ব্যথা সামলানোর মতো শক্তি যদি কারো থাকে তবে সেটা আমি। রাগ অভিমান সহ্য করব, কিন্তু অবিশ্বাস নয়। দরজাটা আস্তে বন্ধ হয়ে গেল। নিধি স্তব্ধ ঘরে একা বসে কেঁদে ফেলল। বুকের ভেতরটা যেন অদ্ভুত টার মেরে উঠছে। কায়নাত, নিশা, সোহা, জয়া, বৃষ্টি, নিধি এবং মাহি হাসানের ঘরের ভেতরে খিল দিয়ে বসে আছে। বিছানায় ফারিয়া ঘোমটা মাথায় বসে। বাহিরে তর্ক চলছে টাকা নিয়ে। নিধি খিলখিলিয়ে হেসে কায়নাতকে বলল, 35 নিবি, না হলে এই বাসর ঘর আজ আমাদের। নিশা হতভম্ব হয়ে বলল, ছি, বাসর ঘরে আমরা কি করব? কি করব মানে? বাসর ঘরের মানুষ কি করে? বাসর ঘরে নিশার মুখে রক্ত শূন্য হয়ে এলো লজ্জায়। কায়নাতটা হো হো করে হেসে উঠল। মাহি নাক টেনে চোখের পানি মুছে বলল, নিশাপুর জন্য একটা জামাই এনে দেই, তাহলে বাসর ঘরের বাসর কাটানোর শখ মিটে যাবে। নিশা বলল, আমি বাসর ঘরে থাকতে চেয়েছি নাকি? নিধি আপু বলেছে বাসর করবে। নিধি হতবাক হয়ে বলল, বাসর করব মানে? বাসর করার কথা কখন বললাম? কায়নাত বিরক্ত হয়ে দরজার নিকটে গিয়ে গেল। বাহিরে থেকে বিহার বলছে টাকার সংখ্যা কমাতে। নিধি হয়ে গিয়ে এলো। সে গলা কেসে বলল, বড় ভাই আমার, একটা টাকাও কমাবো না। হয় টাকা দাও, না হয় বাসর ঘর ছাড়ো। অনেক তর্কাতর্কির পর রাজি হলো হাসান। ওরা ঘর থেকে বের হতেই হাসানকে ঘরে ঢুকতে দেয়া হলো। ঘরের ভেতর গিয়ে দরজা আস্তে টেনে দিল সে। চারপাশে গোলাপের পাপড়ি, ফুলের গন্ধ আর মোমবাতির আলো মিলেমিশে এক জাদুকরী পরিবেশ তৈরি করেছে। ফারিয়া বিছানার কোণে লাল ঘোমটা মাথায় বসে আছে। তার হাত কাঁপছে, বুকের ভেতর কেমন ঝিপঝিপ করছে। হাসান কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল। বুকের ভেতরও যেন অজানা ধুকপুকানি বাজছে। ধীরে ধীরে এগিয়ে গেল, ফারিয়ার সামনে বসলো। ফুলের গন্ধে বাতাস ভারী হয়ে আছে, মোমবাতির শিখা কাঁপছে। সে ধীর কণ্ঠে বলল, ভয় লাগছে? ফারিয়া ধীরে মাথা নাড়ল, গলার স্বর কেঁপে বেরোলো। তবে নতুন একটা জায়গা, নতুন মানুষ, সব কিছুই অচেনা লাগছে। হাসান মৃদু হেসে তার হাতটা ধরল। ফারিয়ার হাতের কাঁপন ধরা পড়ল হাসানের তালুতে। আজ থেকে কিছুই অচেনা থাকবে না। তুমি চাইলে পুরো দুনিয়াকে তোমার জন্য বদলে দেব। ফারিয়ার বুকের ভেতর হঠাৎ কেমন হালকা লাগলো, চোখ ভিজে উঠল। সে মুখ ঘুরিয়ে নিল, চোখের অশ্রুবিন্দু টপ করে গাল বেয়ে নামলো। হাসান আঙুল বাড়িয়ে অশ্রু মুছে দিল, নরম কণ্ঠে বলল, চোখে পানি? আমি কি এমন নিষ্ঠুর যে তোমাকে কাঁদাবো? ফারিয়া আলতো হাসলো, বলল, না, তবে মেয়েরা খুশি হলেও কাঁদে। হাসান হেসে মাথা নাড়ালো, তারপর ধীরে তার ঘোমটাটা সামান্য সরিয়ে দিল। মোমবাতির আলোয় ফারিয়ার মুখ ঝলমল করে উঠল। লজ্জায় তার চোখ নিচের দিকে নেমে গেল। হাসান গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে মনে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করল, এই মেয়েটার হাসি আর চোখের আলো সারা জীবন আমি সামলে রাখবো। চারপাশ নিস্তব্ধ, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ মিশে যাচ্ছে ফুলের গন্ধে। হাসান একটু ঝুঁকে ফারিয়ার কানের কাছে আলতো স্বরে বলল, তুমি জানো, আজ থেকে আমি শুধু তোমার। তোমার হাসি, তোমার রাগ, তোমার অভিমান সব আমার হবে। ফারিয়ার বুক ধক করে উঠল। সে গলাটা শুকিয়ে আসতে টের পেল। লজ্জায় মাথা নিচু করে জিজ্ঞেস করলো, আমার যদি অভিমান হয় তখন আপনি আমার অভিমান ভাঙাবেন? হাসান মৃদু হেসে উত্তর দিল, তুমি অভিমান করবে, আমি সেটাও আগলে রাখবো। তোমার অভিমান যদি পাহাড় হয়, আমি নদীর মতো গলে গিয়ে ভেঙে দেব। ফারিয়ার চোখ ভিজে উঠল। সে প্রথমবার সাহস করে হাসানের চোখের দিকে তাকালো। সে দৃষ্টিতে ছিল এক অন্যরকম ভালো লাগা, নতুন পবিত্র অনুভূতি। আজ থেকে আমি শুধু আপনার, তাই না? হাসান তার হাত শক্ত করে ধরে গম্ভীর কণ্ঠে বলল, না, আজ থেকে আমরা একে অপরের।
ফারিয়া ঠোঁটে অনিচ্ছুক লাজুক হাসি ফুটে উঠল। হাসান ধীরে হাত বাড়িয়ে তার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। মোমবাতির আলো কাঁপতে কাঁপতে তাদের দুজনার মুখ একেবারে কাছাকাছি নিয়ে এলো। লজ্জা, ভালোবাসা আর আবেগে ঘরটা ভরে উঠল। সেখানে ছিল আল্লাহর উপহার হিসেবে দুই নরনারীর পবিত্র প্রথম রাত, পবিত্র স্পর্শ। ড্রয়িং রুমে আলোচনায় বসেছেন বাড়ির পুরুষরা। কাল বৌভাত, বিশাল আয়োজন করা হয়েছে। ভীষণ ব্যস্ততায় কাটবে দিন। অর্ণু তার দুই বন্ধু এবং 3 ভাইকে নিয়ে দাদার পাশেই বসে আছে। তাছাড়া নাজনীনও সেখানে উপস্থিত। আজগর চৌধুরী সবাইকে কাজ বুঝিয়ে দিয়েছেন। কেউ যেন অসন্তুষ্ট না হন সেদিকে খেয়াল রাখতে বলেছেন। রাত 12টার দিকে অর্ণু, শেহের আর সার্থকে নিয়ে বের হয়েছে বাড়ি থেকে। চৌধুরী বাড়ির সীমানা পেরিয়ে অন্য পথে চলেছে 3 জন। সার্থ ঠোঁটে ধরে রাখা সিগারেট শেহেরের দিকে এগিয়ে দিয়ে বলল, ওর ভাইকে তো আর তুই মারিসনি, জেলে আছে বাস্টারটা, তাহলে ও চুলকানি কিসে? শেহের বলল, এত ধনী হয়ে লাভ হলো কি? বাপের মতো 2 ভাইয়ের চরিত্র খারাপ। অর্ণু শুধু দীর্ঘশ্বাস ফেল, বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না সে। 3 বন্ধু মিলে খানিকক্ষণ রাতের আধারে ঘুরঘুর করলো শান্ত গ্রামটায়। অন্যদিকে চৌধুরী বাড়ি অর্ণর কক্ষ ফুলের রাজ্যে তলিয়ে ফেলেছে কায়নাত। বিছানায় নতুন ধূসর রাঙা চাদর বিছিয়ে সেখানে নানা রকম ফুলের পাপড়ি ছড়িয়েছে সে। পুরো ঘরের জায়গায় জায়গায় রঙিন মোমবাতি দিয়ে আলোকিত করা হয়েছে। কায়নাত দাদির ঘরে গিয়ে দাদির বিয়ের লাল টুকটুকে শাড়ি এনে গায়ে জড়িয়েছে। মাথায় লম্বা চুল খোপা করে সেখানে জুই, গোলাপ আর বার্ড লেরিয়া ফুলের গাছটা লাগিয়েছে। কপালের সামনে কিছু চুল বের করা, হাত ভর্তি লাল কাচের রেশমি চুড়ি, গলায় শাশুড়ি দেয়া ডায়মন্ডের সেই লকেট, কানে ঝুমকা, ঠোঁটে হালকা লাল লিপস্টিক আর নাকে নাকফুল, চোখে চিকন করে কাজল দেয়া। কায়নাত শাড়ির আঁচল মাথায় টানলো, লাজুক চোখে আয়নায় নিজের দিকে তাকাতে লজ্জায় লাল হয়ে এলো মুখশ্রী। জ্যোৎস্না আলোয় আজ গ্রামটা অদ্ভুতভাবে আলোকিত হয়ে আছে। গুটি গুটি পায়ে ঘরের লাইট বন্ধ করে বারান্দায় এগিয়ে গেল। কায়নাত বারান্দার রেলিংয়ে দাঁড়িয়ে নিজের মনের কথা বলছিল। চোখে এক অদ্ভুত ঝিলিক হঠাৎ নিজের কথাই কানে এসে লাগলো। সে থমকে গেল, তারপর ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটে উঠল। মুখে হাত দিয়ে ঢেকে ফিস ফিস করে বলল, এত লজ্জা কেন লাগছে? গাল হালকা লাল হয়ে গেল। বাতাসে চুল উড়ে এসে গাল ছুঁয়ে দিলে তার হাসি আরো গভীর হয়ে উঠল। মনে হলো তার নিজের মনও আজ কেমন যেন তাকে নিয়ে মজা করছে। সে দূর আকাশ পানে তাকিয়ে গুনগুন করে গান ধরল, দিন গেল, মাস গেল, গেল বহু বছর, তবু যেন শেষ হয় না ভালোবাসার প্রহর। তোমায় নিয়ে সারা জীবন কাটাতে চাই, তুমি ছাড়া এ আমার আপন কেহ নাই। ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে যেতে চাই সুখেরই দেশে হারিয়ে। ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে যেতে চাই সুখেরই দেশে হারিয়ে। স্বর থামার সাথে সাথে আলতো মিষ্টি বাতাস এসে বাড়ি খেলো কায়নাতের কাজল রাঙা চোখে। বুকটা কেমন ধুকপুক করছে। হঠাৎ দরজার পাশ থেকে কারোর পায়ের শব্দ হাওয়ায় ঘুরে দাঁড়ালো কায়নাত। পা বাড়ালো ঘরের ভেতর। মোমবাতির হালকা আলোয় আর ফুলের ঘ্রাণে পুরো ঘর মেতে আছে। সেই ঝাপটা আলোয় কায়নাতের লাল টুকটুকে বধূরূপে একটু বেশি মোহনীয় ঠেকলো। ঘরে অর্ণের উপস্থিত টের পেল কায়নাত। চোখ তুলে সামনে তাকাতেই দেখলো সাদা পাঞ্জাবি গায়ে জড়ানো এক সুঠাম দেহের পুরুষকে। অর্ণ দৃষ্টি কায়নাতের দিকে। লাল নববধূ সেজে কায়নাত দাঁড়িয়ে আছে তার স্বামীর সামনে। আজ এই অনুভূতি নতুন, কেমন অদ্ভুত ভালো লাগার মতো খুশিময় মুহূর্ত। অর্ণ এক পা করে এগিয়ে এলো কায়নাতের নিকট। কায়নাতের একদম সামনে এসে দাঁড়ালো সে। লজ্জায় কায়নাত দৃষ্টি নত করলো। অর্ণ কায়নাতের চিবুক উঁচু করে ধরলো। অর্ণর চোখে চোখ রেখে মেয়েটার শরীরে কাঁপন ধরলো। অর্ণ কায়নাতের কাজল রঙা চোখে চোখ রেখে বলল, বউ সেজেছেন? কায়নাত লজ্জা মাখা মুচকি হেসে ছোট্ট করে জবাব দিল, হুম। লাল বউ? হুম। কার বউ? আপনার। অর্ণ চৌধুরীর বউ? হুম। বুকের ভেতর কেমন ধুকপুক করছে ভয়ে লজ্জায়। অর্ণর ওই ধারালো চোখে চোখ রাখা যেন এক বিশ্বযুদ্ধের সমান মনে হচ্ছে। অর্ণ এক হাত কায়নাতের কোমরে রেখে আরেক হাত দিয়ে গাল আঁকড়ে ধরল। নরম আঙুলের ছোঁয়া কায়নাতের ওষ্ঠ জড়ায় স্পর্শ করতে গায়ে শিহরণ জাগলো। কায়নাত ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চাইল, তার আগে অর্ণ ঠোঁটের উপর আঙুল চেপে ধরলো। ঘাড় ঘুরিয়ে কায়নাতের ভীতু বদনে একবার তাকিয়ে দখল করলো তীর তীর করে কাঁপতে থাকা ঠোঁট জোড়া। কায়নাতের চোখ বুজে এলো। আজ অর্ণর ছোঁয়ায় কোনো জোর জবরদস্তি ছিল না, শুধু ছিল নরম আলতো স্পর্শ। হঠাৎ করে দরজায় প্রচুর শব্দ করে স্বার্থ চিৎকার করে বলে উঠল, ওই শালা দরজা খোল, তাড়াতাড়ি বের হওয়া না।
চমকে হাঁপিয়ে উঠে কায়নাত মুখ সরালো। লজ্জায় অন্যের বুকে আঁচড় পড়লো। বুকের ভেতর ঝড় বইছে উতাল পাতাল করে। দুজনের ভারী শ্বাস প্রশ্বাসে ঘরটা হঠাৎ ভারী হয়ে এলো। বাহিরে থেকে স্বার্থ দরজা থাপড়ে বলল, ভাই দরজাটা খোলো। কায়নাত সরে এলো অন্যের নিকট হতে। অর্ণ এখনো কেমন অদ্ভুত দৃষ্টি মেলে কায়নাতের লেপটে ঠোঁটের দিকে তাকিয়ে আছে। কায়নাত চোখ তুলে আর চোখে তাকিয়ে চোখ নামিয়ে ফেললো। অর্ণ শান্ত ও ধীর কণ্ঠে বলল, সামান্য ঠোঁটের ছোঁয়াই সহ্য করতে পারছেন না, আমাকে সামলাবেন কি করে? কায়নাত লজ্জায় মাথা নিচু করে রাখলো। অর্ণের বলা কথা শুনে যেন গাল লাল টুকটুকে হয়ে এলো মুহূর্তেই। অর্ণ ধীর পায়ে দরজা নিকটে এগিয়ে গিয়ে ঘরের খিল খুলে দিতেই স্বার্থ শুধুই, সব রেডি বেবি, জাস্ট কষ্ট করে ওইখানে যেতে হবে। অর্ণ কপাল কুঁচকে বলল, বাড়িতে এলো না কেন? পায়ে ব্যথা, হেঁটে চৌধুরী বাড়ি আসতে পারবে না।